আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2024 সালে অথবা 25 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে তাদের জন্য আমরা এখন চেষ্টা করতেছি নিয়মিত সৃজনশীল প্রশ্ন সমাধানের ভিডিও আপলোড করার। তো আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল নিয়ে আলোচনা করতে। গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল অর্থাৎ যে সৃজনশীলগুলোর আঙ্গিকে বা যেরকম প্রশ্ন বোর্ড পরীক্ষায় হতে পারে এরকম কিছু সৃজনশীল প্রশ্ন আমরা বাছাই করে আমরা চেষ্টা করতেছি ভিডিওগুলো আপলোড করার। সুতরাং অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখবে, আশা করি ভালো লাগবে। এবং আমি যে সৃজনশীলগুলো দিচ্ছি সেই সৃজনশীলগুলো অধ্যায় ভিত্তিক এবং খুবই গুরুত্বপূর্ণ। এর ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করবো হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের পদার্থের অবস্থা অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা সৃজনশীল প্রশ্ন, সেটা হচ্ছে বরিশাল বোর্ড 2022। দেখো বন্ধুরা, বরিশাল বোর্ড 2022 সালে এই প্রশ্নটা ইতিমধ্যে চলে আসছে। মনে রাখবে, এরকম প্রশ্ন বোর্ড পরীক্ষাতে হওয়ার সম্ভাবনা খুবই বেশি। অর্থাৎ তোমরা যারা 24 সালে বা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের এরকম একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। দেখো, আমরা চেষ্টা করছি এই প্রশ্নটা সমাধান করতে খুব সহজ ভাবে। সুতরাং অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো ভাইয়া বা আপুরা, আমরা চেষ্টা করছি এই সৃজনশীল প্রশ্নটাকে খুব সহজে সমাধান করতে। প্রথমত আমরা কি করবো, দেখো এখানে উদ্দীপক দেওয়া আছে একটা পাত্র, দুইটা বেগ। এর মধ্যে তোমরা কি করবে, দেখো একটা পাত্রের মধ্যে রাখছে কি সালফার, যার গলনাঙ্ক দেয়া আছে 115 ডিগ্রি সেলসিয়াস, স্থূলনাঙ্ক দেয়া আছে 444 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো গণনার প্রশ্ন করছে যে 1 নং পাত্রের পদার্থটির উপর তাপ প্রদানের লেখচিত্র বর্ণনা করো। অর্থাৎ 1 নম্বর পাত্র, এই পাত্রটার জন্য লেখচিত্রটা কেমন হবে। তোমরা জেনে থাকবে বন্ধুরা যে এই চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মাত্র দুইটাই আমরা বলতে পারি, সেটা হচ্ছে এই যে গ্রাফ, যে গ্রাফে গ নাম্বার চলে আসছে, গ নাম্বার হচ্ছে ব্যাপন হার নির্ণয়। যেই দুইটা প্রশ্নই এই জায়গাতে চলে আসছে। তো দেখো আমরা গ্রাফটা কিভাবে নির্ণয় করবো। তো এই জন্য আমরা গ্রাফ অঙ্কনের প্রাথমিক ধাপটা অঙ্কন করতেছি। এই দিক বরাবর আমরা কি নেব, সময়। এই দিক বরাবর নেব আমরা হচ্ছে তাপমাত্রা। দেখো বন্ধুরা, আমরা এদিক বরাবর সময় নিলাম, এদিক বরাবর তাপমাত্রা নিলাম। এখন আমরা কি করব, এই যে তাপমাত্রার মানটা যেহেতু দেখা আছে 115 ডিগ্রি সেলসিয়াস গলনাঙ্ক এবং বিস্ফোরণাঙ্ক হচ্ছে 444 ডিগ্রি সেলসিয়াস, এর জন্য আমরা কি করব, শুধুমাত্র এই দুটো মানকে ঠিক রেখে বাকি মানগুলো আমরা ইচ্ছা মতো নিতে পারি। দেখো আমরা শুরুতেই নিতে পারি হচ্ছে 115 ডিগ্রি সেলসিয়াস, 115 ডিগ্রি সেলসিয়াস। কারণ কি, আমরা গলনাঙ্ক জানি 115 ডিগ্রি সেলসিয়াস, তো আমরা শুরুতে 115 ডিগ্রি নিতে পারি। এরপরে তোমরা চাইলে এই জায়গাতে নিতে পারো হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস, এই জায়গাতে আমরা দিলাম 300 ডিগ্রি সেলসিয়াস। এরপরে দেখো আমরা এই জায়গাতে দিলাম ধরো 444 ডিগ্রি সেলসিয়াস, 444 ডিগ্রি সেলসিয়াস। এই জায়গাতে ধরো আমি দিলাম হচ্ছে 600 ডিগ্রি সেলসিয়াস। সাপোজ আমি এই মানগুলো আমাদের মন মতো দিয়ে দিলাম। এই মানগুলো কোনো ফ্যাক্ট না, শুধুমাত্র এই দুটো মান আমাদের বেশি দরকার, এই দুটো মানকে ঠিক রাখতে হবে। এখন দেখো বন্ধুরা, তোমরা কি করবে, যেহেতু গলনাঙ্ক 115 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সালফার কঠিন পদার্থ। তাহলে যখন সেটা 0 তখন সেটা কঠিন পদার্থ। তাহলে কঠিন থেকে ধরে নিলাম এই সোজা, অর্থাৎ 115 ডিগ্রি সোজা এসে বলতে শুরু করলো। মানে নিশ্চয়ই জানো যে যখন একটা পদার্থ গলতে শুরু করে তখন সম্পূর্ণ পদার্থটা গলে একসঙ্গে তরলে পরিণত হয় না। তাহলে এই যে সম্পূর্ণ পদার্থটা এখানে গলতে শুরু করলে সম্পূর্ণ পদার্থটা গলে তরলে পরিণত না হওয়া পর্যন্ত তাপমাত্রা আর কি বাড়ে না। আমি যদি তাপ দিই না কেন, তাপমাত্রা আর বাড়বে না। এই তাপটাকে বলা হয় সুপ্ত তাপ। যে তাপমাত্রাটা স্থির থাকবে কিন্তু পদার্থের অবস্থার পরিবর্তন হবে, সেই তাপটাকে বলা হয় কি, সুপ্ত তাপ। সেই তাপটাকে বলা হয় হচ্ছে সুপ্ত তাপ। দেখো বন্ধুরা, তাহলে আমরা বলতেছি 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এসে বলতে শুরু করলে এখন সম্পূর্ণ পদার্থটা গলে তরলে পরিণত না হওয়া পর্যন্ত তাপমাত্রা কি থাকবে, স্থির থাকবে। ধরে নিলাম আমরা সম্পূর্ণ পদার্থটা এই বিন্দুতে এসে গলে গেল বা তোমার হচ্ছে গলার কাজটা শেষ হয়ে গেল। তাহলে সম্পূর্ণ পদার্থ এই জায়গায় এসে যদি গলে যায় তাহলে এবার কি হবে, আবার তাপমাত্রা বাড়তে থাকবে। আবার তাপমাত্রা যদি বাড়তে থাকে তাহলে কি হবে, তাপমাত্রা বাড়তে বাড়তে ধরে নিচ্ছি আমরা এই যে 444 ডিগ্রি সেলসিয়াস, আনুমানিক 444 ডিগ্রি সেলসিয়াস করার চেষ্টা করবে যে 444 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রাকে আবার বাড়তে বাড়তে ধরে নিলাম যে 444 ডিগ্রি সোজা এসে কি হবে, ফুটতে শুরু করবে। এখন সম্পূর্ণ পদার্থটা ফুটে তরলে বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত আবার কি থাকবে, সম্পূর্ণ পদার্থটা ফুটে বাষ্পে পরিণত না হওয়া পর্যন্ত তাপমাত্রা
স্থির থাকবে। ধরে নিলাম এই জায়গা থেকে সম্পূর্ণ পদার্থটা বাষ্পে পরিণত হয়ে গেছে, তখন আবার তাপমাত্রা বাড়তে থাকবে। দেখো বন্ধুরা গ্রাফটা হবে এরকম। তাহলে এই অবস্থাটাকে আমরা কি বলতে পারি? কঠিন। এই অবস্থার তাহলে আমরা কি বলতে পারি? যদি এখানে গলতে শুরু করেছে মানে কি সম্পূর্ণটা একবারে গলেনি, তার মানে এর মধ্যে কঠিনও আছে তরলও আছে। তাহলে এই জায়গাতে আমরা পাচ্ছি কি? এই জায়গাতে আমরা পাচ্ছি হলো কঠিন প্লাস তরল, কঠিন প্লাস তরল। এই জায়গাতে আমরা পাচ্ছি কি? তরল। এই জায়গাতে আমরা পাচ্ছি হলো তরল। এই জায়গাতে আমরা পাচ্ছি কি? তরল প্লাস বাষ্প, তরল প্লাস বাষ্প। এই জায়গাতে আমরা পাচ্ছি কি? শুধুমাত্র বাষ্প। দেখো বন্ধুরা এই হচ্ছে কি আমাদের সালফারের গ্রাফ। এখন শুধু একটু ব্যাখ্যা করবে, এই জায়গাটা কঠিন, এই জায়গায় কঠিন প্লাস তরল, এই জায়গায় তরল, এই জায়গায় বাষ্প প্লাস তরল প্লাস বাষ্প, এই জায়গায় হচ্ছে বাষ্প। এটা শুধু ব্যাখ্যা করবে, এরকম নামকরণ করবে। এটাকে এ বি সি ডি, এটাকে আমরা ই দিয়ে নামকরণ করলাম। এভাবে তোমরা নামকরণ করে এই প্রশ্নটা শুধু একটু ব্যাখ্যা করে দিবে, তাহলেই দেখবে যে তোমাদের এই প্রশ্নটা অ্যান্সার হয়ে যাবে। এবার আমরা চেষ্টা করব এই চ্যাপ্টারের বা এই প্রশ্নের ঘ নাম্বার প্রশ্নটা সমাধান করতে। দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই এটা বুঝে গেছো, যদি না বুঝতে থাকো আমাকে কমেন্টে জানিও। এবার আমরা চেষ্টা করব ঘ নাম্বার প্রশ্নটা সমাধান করবা। দেখো বন্ধুরা ঘ নম্বর প্রশ্নে বলছে যে 1 নং ও 2 নং বিন্দুর কোন গ্যাসের ব্যাপন হার বেশি হবে? হ্যাঁ, কোন গ্যাসের ব্যাপন হার বেশি হবে? 1 নম্বর গ্যাসে রাখছে H2S গ্যাস, 2 নম্বর রাখছে NH3 গ্যাস। এখন আমাদের দেখতে হবে যে H2S এবং NH3 এই দুটোর মধ্যে কোনটার ব্যাপন হারটা বেশি হয়। এই জন্য কি করব? এই জন্য তোমরা সহজভাবে একটা জিনিস ভাবতে পারো, সেটা হচ্ছে যে আণবিক ভর নির্ণয়। দুটো গ্যাসের মধ্যে আণবিক ভর নির্ণয় করে দেখব, যার আণবিক ভরের পরিমাণ বেশি হবে তার ব্যাপন হারের পরিমাণ কম হবে, যার আণবিক ভরের পরিমাণ কম হবে তার ব্যাপন হারের পরিমাণ বেশি হবে। খেয়াল করো কিরকম, আমরা যদি H2S এর ক্ষেত্রে আণবিক ভর নির্ণয় করি, তাহলে 2 যোগ 32 আমরা কত লিখতে পারি? 34। আমরা যদি NH3 এর ক্ষেত্রে আণবিক ভর বের করি, তাহলে আমরা পাচ্ছি কত? 14 যোগ হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে 3, তার মানে হচ্ছে 17। তাহলে এর আণবিক ভর কম, তার মানে এর ব্যাপন হার সবথেকে বেশি। হ্যাঁ, তোমরা শুধুমাত্র সহজভাবে এই ব্যাখ্যাটা দিয়েও তোমরা ব্যাখ্যা দিতে পারো, গাণিতিক এই সমস্যাটা দিয়েও তোমরা ব্যাখ্যা দিতে পারো, এইভাবেও তোমরা মার্কস পাবে। যদিও তোমাদের বইয়ে এই টপিকটাই আছে, কিন্তু আমি তোমাদেরকে সাজেস্ট করব এভাবে না দিয়ে তোমরা চেষ্টা করবে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করতে। এতে করে তোমাদের মার্কস কাটার কোনো স্কোপ থাকবে না, কারণ এটা একটা সূত্রের সাহায্যে আমরা যখন করব তখন সেখানে আর মার্কস কাটার কোনো সুযোগ থাকে না স্যারদের হাতে। তাহলে কি করব? গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র। গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রটা কি ভাইয়া? তোমরা একটু মনে রাখবে যে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রটা কি, সেটা নিয়ে বিস্তারিত আমার একটা ক্লাস আপলোড, ক্লাস তোমরা তাহলে দেখে আসতে পারো। এখন আমরা কি করব? দেখো শুধুমাত্র সূত্রের প্রয়োগ দেখবো এবং সূত্রটা থেকে ব্যাখ্যা দেখবো কিরকম করে। দেখো গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রটা আমরা জানি হচ্ছে R1 ডিভাইডেড R2 ইজ ইকুয়াল, আমরা জানি √d2 ডিভাইডেড d1। এখন এই জায়গাতে R টা হলো ব্যাপন হার অর্থাৎ প্রথম গ্যাসের ব্যাপন হার, R2 টা হচ্ছে দ্বিতীয় গ্যাসের ব্যাপন হার, আর d2 টা হচ্ছে দ্বিতীয় গ্যাসের বাষ্প ঘনত্ব, আর d1 টা হচ্ছে প্রথম গ্যাসের বাষ্প ঘনত্ব। তো বাষ্প ঘনত্ব নির্ণয় করার জন্য আরেকটা সূত্র মনে রাখবে, বাষ্প ঘনত্ব d ইজ ইকুয়াল m ডিভাইডেড 2, অর্থাৎ আণবিক ভরকে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব? বাষ্প ঘনত্ব বা ঘনত্ব পেয়ে যাব। তাহলে খেয়াল করো, আমরা ধরে নিচ্ছি যে NH3 এর ব্যাপন হার R1, ধরে নিচ্ছি যে NH3 এর ব্যাপন হারকে আমরা ধরে নিচ্ছি কি R1। তাহলে এটা যদি R1 হয়, তাহলে এই গ্যাসের বাষ্প ঘনত্বকে আমাদের ধরতে হবে D1। মনে রাখবে যেটাকে আমি R1 ধরবো, যেই গ্যাসের তোমার হচ্ছে কি বলছি আমরা, যে ব্যাপন হারকে আমরা R1 ধরবো, সেই গ্যাসের ক্ষেত্রে বাষ্প ঘনত্বকে আমাদের ধরতে হবে কি D1। তাহলে D1 আমরা কত জানি? m ডিভাইডেড 2, অর্থাৎ d এর ক্ষেত্রে কি 17, তার মানে 17 ডিভাইডেড কত? 2, তাহলে আমরা করতে কত হচ্ছে আমাদের 8.5। এটুকু তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, কারণ এই যে NH3 এর ক্ষেত্রে আণবিক ভরের মান হচ্ছে 17 ভাগ 2 অর্থাৎ 8.5, এটা আমরা পেলাম কি D1 কার ক্ষেত্রে? NH3 এর ক্ষেত্রে। এবার আমরা নিব হচ্ছে H2S এর ক্ষেত্রে আমরা ধরে নিলাম R2, তাহলে এই গ্যাসের ব্যাপন হারটাকে ধরবো D2, তাহলে D2 কি হবে? 34 ডিভাইডেড 2 অর্থাৎ 17। তোমরা নিশ্চয়ই এটুকু বুঝে গেছো, কারণ এখানে আমাদের আণবিক ভরের মান হচ্ছে 34 ভাগ 2 অর্থাৎ আমাদের চলে আসছে কত? 17। এটা দেখো আমরা D2 বের করলাম, তাহলে D1 D2 বের করলাম, R1 R2 ধরে নিলাম। এবার খেয়াল করো, আমরা আমাদের সূত্র প্রয়োগ করে ফেলি। সূত্রটাকে আমরা কি বলছি? যে R1 ডিভাইডেড R2 ইজ ইকুয়াল √d2 ডিভাইডেড d1।
তাহলে আমরা যদি এবার মানগুলো বসে দিই, d2 এর মান কত? দেখো বন্ধুরা, d2 এর মান হচ্ছে 17 ডিভাইডেড d1 এর মান হচ্ছে 8.5। আমরা যদি একটু ক্যালকুলেশন করি জিনিসটাকে, শুধুমাত্র ক্যালকুলেটরে একটু হিসাব করতেছি আমরা। দেখো বন্ধুরা, আমরা হিসাব করে মানটা চলে আসছে, একদম রুট করে আমরা সম্পূর্ণ মানটা নিয়ে আসছি, সেটা হচ্ছে 1.41। আমাদের এটা চলে আসছে হিসাব করে। দেখো বন্ধুরা, আমরা এবার কি করব, আমরা জানি যেহেতু r1 ডিভাইডেড r2 ইজ ইকুয়াল এত, তাহলে আমরা যদি বজ্র গুণন করি তাহলে আমরা কি পাচ্ছি যে r1 ইজ ইকুয়াল, আমরা লিখতে পারি না যে 1.41 ইনটু কি r2। তোমরা জানো এটা লিখতে পারো, কারণ কি নিচে কিছু নাই, মানে এক একটা বজ্র গুণন করে আমরা লিখলাম যে r1 ইজ ইকুয়াল 1.41 ইনটু কি r2। এখন দেখো এই জায়গা থেকে আমাদের কি বলতে পারি, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করো। আমরা বলতে পারি না যে r1 এর মানটা r2 এর মানের 1.41 গুণ বেশি, অর্থাৎ r2 এর মানটা যা হবে সেটাকে 1.41 দ্বারা গুণ করলে আমরা কিসের মান পাবো? r1 এর মান পাবো। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখান থেকে r1 এর মান বেশি হবে নাকি r2 এর মান বেশি হবে? তোমরা নিশ্চয়ই বলবে এখানে কি r1 এর মানটা বেশি হবে, কারণ r2 এর মানটা যাই হোক না কেন সেটাকে আবার 1.41 দ্বারা গুণ করতে হবে, গুণ করতে মানটা নিশ্চয়ই বড় হবে, তার মানে সেটা হয়ে যাবে r1 এর মান। তাহলে তোমরা বুঝতেই পারতেছো এখানে r1 ইজ গ্রেটার দেন কি r2, এখানে r1 এর মানটা বড়। যেহেতু r1 এর মানটা বড়, r1 এর ক্ষেত্রে আমরা কার ব্যবহার করছিলাম, দেখো r1 হচ্ছে আমরা কি NH3, তার মানে আমরা বুঝতেই পারতেছি যে NH3 এর ব্যবহারটা বেশি কোনটা অপেক্ষা? H2S অপেক্ষা। তাহলে দেখো আমাদের কিন্তু বের হয়ে গেল যে NH3 এর ব্যবহারটা বেশি। আমরা এইভাবে অঙ্কটা কেন করলাম, এখান থেকে আরো একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে কত গুণ বেশি। অনেক সময় প্রশ্ন চলে আসবে যে NH3 ব্যবহার H2S এর কত গুণ বেশি, তখন কিন্তু আমাদের এভাবেই করতে হবে। করার শেষে আমি লাস্ট এসে বলতে পারবো কি যে আমাদের NH3 এর ব্যবহারটা হচ্ছে NH3 এর ব্যবহার NH3 এর ব্যবহার NH3 এর ব্যবহারটা কত? 1.41 গুণ বেশি। আর ব্যবহার H2S এর 1.41 গুণ বেশি। আমরা সেভাবে লিখি যে H2S এর 1.41 গুণ বেশি, H2S এর 1.41 গুণ বেশি। তাহলে দেখো এই জায়গা থেকে আমরা দুটো উপায় করতে পারি এবং এভাবে আমাদের প্রশ্ন সমাধান করতে পারি। তো নিশ্চয়ই তোমরা এভাবে বুঝে গেছো। মনে রাখবে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ টপিক এই দুইটা, একটা হচ্ছে তোমাদের এই গ্রাফ এবং দ্বিতীয়টা হচ্ছে দুটো গ্যাসের মধ্যে আণবিক ভর নির্ণয়, ব্যবহার নির্ণয়। আণবিক ভর বের করে হতে পারে অথবা তোমরা এভাবে করতে পারো, যেটা তোমাদের মনে চায়। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা অবশ্যই এটা চেষ্টা করবে। তো নিশ্চয়ই তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।